তার কথাগুলো মেনে চলাই শ্রেয়। অন্তত কৃতজ্ঞতা বোধের একটা ব্যাপার তো আছে। চারু মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে যাবে। সাজিদ নিচে চলে গেল। নিশ্চয়ই অনেক বিজি হবে, মেয়ের জন্মদিন বলে কথা। কিছুক্ষণের মাঝেই ছাদে আসলো কাজের মেয়েটি। এই মেয়েটি সবসময় চারুকে খাবার দিয়ে যায়। তার হাতে একটি প্যাকেট, সাজিদের মা পাঠিয়েছে। লাল রঙের একটি জামদানি শাড়ি। সন্ধ্যাবেলা এটা পরেই সে চারুকে নিচে যেতে বলেছে। শাড়ির সাথে কিছু প্রসাধনীও রয়েছে। চারু ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামালো না। কেমন যেন নিজেকে অনুভূতি শূন্য মনে হয়। আজকাল আর কারোর জন্যই অনুভূতি আসে না। কেন যেন মনে হচ্ছে শিহাবের প্রতি থাকা অনুভূতিটাও মরে গেছে। যে সেদিন পুতুল নামের মিষ্টি মেয়েটিও এসেছিল, অনেকক্ষণ গল্প করলো চারুর সাথে, কিন্তু এত মিষ্টি একটা মেয়ের প্রতি চারুর মায়া এলো না। লতাকে দেখলেই মনের মাঝে প্রশান্তি আসে ঠিকই, কিন্তু যতটা ভালোবাসা উচিত ভাইয়ের মেয়ে হিসেবে ততটা ভালোবাসা আসে না। হামিদ ওর জন্য জীবন অবধি দিয়ে দিতে পারে, কিন্তু আজকাল হামিদের প্রতিও আর ভালোবাসাটা কাজ করে না। কে জানে কেন এমন হচ্ছে। তবে কি একাকিত্বই ওকে ভয়ানকভাবে গ্রাস করে নিচ্ছে? শাওন ওকে কতটা ভালোবাসতো, কিন্তু তারপরেও সায়নের ভালোবাসাটা ওকে ছুঁয়ে যেতে পারল না। হঠাৎই কোনো কিছু মনে আসতেই চমকে উঠল চারু। শিহাব বলেছিল শাওন 40টা ঘুমের ওষুধ খেয়েছে, আর নাজিমুদ্দিন বলেছিল তারা পরিকল্পনা করে শাওনকে পাগল বানিয়ে দিয়েছে। কথায় মিলছে না। এদের মধ্যে কে মিথ্যে বলছে? নাজিমুদ্দিনের মিথ্যা বলার সুযোগ ছিল না। ওই অবস্থায় কেউ মিথ্যে বলে না। নাজিমুদ্দিন মারা যাওয়ার আগে বলেছিল, আমি জানি আমি মইরা যাবো, মরণের আগে মানুষ মিথ্যা কথা কয় না। নাজিমুদ্দিনের কথা যথেষ্ট যুক্তিসঙ্গত হবে। মিথ্যা কে বলল? শিহাব। কিন্তু মিথ্যা বলে শিহাবের কি লাভ? বিকেল বেলা চারু তৈরি হয়ে নিল। লাল জামদানি শাড়ি, কানের দুল, দু হাতে কাঁচের চুড়ি, ঠোঁটে হালকা লাল রঙা লিপস্টিক, আর বেলি ফুলের গাছ থেকে কিছু বেলি ফুল ছিঁড়ে নিয়ে নিজের খোঁপার চুলে সেগুলো ক্লিপ দিয়ে আটকে ফেললো। সাধারণ সাজেও অসাধারণ লাগছে, কিন্তু এই সাজ কেমন ফিকে, বিবর্ণ মনে হচ্ছে চারুর কাছে। লাগবেই তো, তার জীবনের রঙই বিবর্ণ। দুনিয়ার কোনো রঙই আর দুনিয়ার কোনো রঙই তার রং মনে হয় না। মনে হয় যেন সবই বিবর্ণ। এই অনুভূতিহীন চারুর তৈরি হওয়ার পিছনে কার অবদান সবচেয়ে বেশি? নাজিমুদ্দিন? না, নাজিমুদ্দিন তো শুধু খেলার এক গুটি ছিল। আসল কারণ ছিল বস নামক ব্যক্তিটি। কিন্তু নাজিমুদ্দিন যদি চাইতো চারুর জীবনটা এভাবে ভেসে যেত না। ও একটা সুন্দর জীবন পেতে পারত, বাবা মায়ের ভালোবাসা পূর্ণ জীবন পেতে পারত। চারু কি ভীষণ বোকা! এতদিন মনে করে এসেছে তার মা শ্যামলা, তাই নাজিমুদ্দিন তাকে পছন্দ করতো না। অথচ শয়তানটা সেদিন এক নিমেষেই সকল ভ্রান্তি দূর করে দিল। চারু নিচে নেমে এলো। সাজিদ যেমন ছোটখাটো পার্টির কথা বলেছিল তেমন ছোট নয়, মোটামুটি বড় করেই মেয়ের জন্মদিন পালন করছে সে। চারু নেমে সাজিদ কিংবা নাজমা বেগম কাউকেই দেখতে পেল না। পুতুল বা সেই কাজের মেয়েটিও নেই। চারিদিকে অপরিচিত মানুষদের আনাগোনা। চারু চুপচাপ একটি কোণায় গিয়ে সোফায় বসে রইল। এমন জন্মদিনের পার্টি সে আগে কখনোই দেখেনি। পরিবেশও তেমন বুঝতে পারছে না। তার ওপর সবাই প্রায় অপরিচিত। একজন ওয়েটারের কাছ থেকে এক গ্লাস জুস নিয়ে বসে রইল সে। চোখ বারবার এদিক সেদিক পরিচিত কাউকে খুঁজে চলেছে। হঠাৎই একটা 3-4 বছর বয়সী বাচ্চা একটা ছেলে চারুর দিকে এগিয়ে গেল। বাচ্চাটার চোখে মুখে কৌতূহল। চারু বাচ্চাটাকে দেখে একটু হাসার চেষ্টা করলো। বাচ্চাদের সম্পর্কে তেমন অভিজ্ঞতা নেই ওর। পরিবারে ওই সবার ছোট। বাচ্চাটি ধীরে ধীরে চারুর পাশের সোফায় এসে বসলো। তোমার নাম কি বাবু? চারু মুচকি হেসে বাচ্চাটার দিকে প্রশ্ন ছুড়ে দিল। আপাতত কথা বলার জন্য আর কিছু পাচ্ছিল না সে। চারুকে অবাক করে দিয়ে বাচ্চাটা বলে উঠল, আমাকে বাচ্চা বলবেন না আন্টি, আমি বড় হয়ে গেছি। চারু অবাক হয়ে বাচ্চাটার কথা শুনল।
চেহারা এবং কণ্ঠস্বরে হালকা গম্ভীরতা প্রকাশ পেয়েছে। আচ্ছা ঠিক আছে, বলবো না। তোমার নাম কি? আমার নাম চাঁদাব। তোমার নাম কি? চারুলতা। তোমার নামটা খুবই সুন্দর। তোমার নামটাও সুন্দর। আমাকে একটা ফুল দিবে আন্টি? এতক্ষণে চারু বুঝতে পারলো বাচ্চাটার এখানে আসার কারণ। চারু মুচকি হেসে চুল থেকে একটা ফুল খুলতে শুরু করলো। পুতুলের জন্মদিন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে সাজিদ। একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা, কোনো কিছুতে কমতি থাকা চলবে না। সাজিদ আয়নায় নিজেকে খেয়াল করলো। তার বয়স এখন 32। কম বয়সে বিয়ে করায় এত তাড়াতাড়ি বাচ্চার বাবা হয়ে গেছে। তার জীবনের সবচেয়ে বড় ভুল সাইমাকে বিয়ে করা। সাইমা সম্পর্কে ছিল সাজিদের ফুফাতো বোন, তবে সাজিদের সাথে তার পরিচয় ছিল না বললেই চলে। দুজন ছিল দুই মেরুর মানুষ। বছরে 2-1বার দেখা হওয়া দুই মেরুর এই দুই মানুষকে প্রথম এক করার কথা বলেছিলেন সাজিদের বাবা, কিন্তু সেটাকে সম্পূর্ণ করার আগেই তিনি ইন্তেকাল করেন। তার অপূর্ণ ইচ্ছা পূরণ করতেই সাজিদের সাথে সাইমার বিয়ে হয়। সাজিদ অস্বীকার করতে চায় না, সাইমাও সংসারে যথেষ্ট মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে সাজিদও, কিন্তু তারপরেও পারেনি। দুজনের কর্মব্যস্ততা তাদের এক হতে দিত না। তাও সম্ভবত দুজনের সংসারটা ভাঙতো না যদি না সাইমার আগের প্রেমিক থাকতো। পুতুলের জন্মের পরই সাইমা সাজিদকে ডিভোর্স দিয়ে দেয়। সাজিদও দ্বিমত করেনি। ফলাফল মিউচুয়াল ডিভোর্স। সংশয় ছিল পুতুলকে নিয়ে। পুতুলের বয়স তখন মাত্র 2 বছর। কোর্ট পুতুলকে সাইমার সাথে থাকার নির্দেশ দিলে সাইমা জানায় যেখানে সাজিদের সাথে তার কোনো সম্পর্ক নেই সেখানে সাজিদের মেয়েকে দিয়ে ও কি করবে। উপস্থিত সবাই অবাক হয়েছিল তার কথায়। একজন মা কিভাবে এমন কথা বলতে পারে? সাজিদ নিজের কাছে এনে রাখে পুতুলকে, আর সাইমা তার সেই প্রাক্তন প্রেমিককে বিয়ে করে নেয়। সম্প্রতি সাজিদের মা নাজমা বেগম চাইছেন সাজিদকে আবার বিয়ে করাতে, কিন্তু পুতুলের কথা ভেবে সাজিদ সেটা চাইছে না। মেয়েটা সৎ মায়ের হাতে পড়ে বড় হবে, কোনোভাবেই সেটা চায় না। তারপরও নাজমা বেগমের জোরাজুরিতে সাজিদ রাজি হয়েছে, কিন্তু সাজিদ তার সকল সম্পদ পুতুলের নামে করে দিয়েছে। পুতুলের 18 বছর হওয়ার সাথে সাথে সকল সম্পদ ওর নামে হয়ে যাবে। কোনোভাবে সাইমা এই খবর পেয়ে এখন সম্পত্তির লোভে পুতুলকে নিজের কাছে নিতে চাইছে। সাইমা যে এতটা জঘন্য হতে পারে তা কখনো কল্পনাও করেনি সাজিদ। তবে যাই হোক, সাজিদ আইনের লোক, আইন টপকে সাইমা কখনোই পুতুলকে নিতে পারবে না। আর এখন তো আরো আগে না। সাজিদ আরো একবার আয়নায় তাকালো। না, খারাপ লাগছে না দেখতে। লম্বা মুখমণ্ডলে সানগ্লাস ভালো মানায়, তবে এই রাতের বেলা সানগ্লাস পরে নিজেকে ভূত প্রমাণ করার কোনো ইচ্ছে হলো না সাজিদের। অতিরিক্ত ব্যস্ততায় ফর্সা মুখে ক্লান্তি ফুটে উঠল, কিন্তু তারপরও মেয়ের আনন্দের কথা ভাবতেই বুক ভরে উঠেছে তার। ওই মেয়েটার মুখে যে খুব মায়া। মেয়ের মুখের দিকে তাকিয়েই সারা জীবন পার করে দেওয়া যায়। সাজিদ নিচে নেমে আসতেই চোখে পড়ল চারুর দিকে। মোহনীয় সাজ। আসলেই সাজলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। এমনি এমনি শিহাব আর শাওন চারুলতাতে আটকে যায়নি, তবে এই সৌন্দর্য যে কত বড় অভিশাপ তা আন্দাজ করতে পারছে সে। চারু মাথায় বেলি ফুল লাগিয়েছে। বেলি ফুল খুলে বাচ্চাটাকে দেওয়ার দৃশ্যে চোখ আটকে গেল সাজিদের। চারু হাসছে। আজ অব্দি চারুকে এত কোমল ভাবে হাসতে দেখেনি সাজিদ। তার হাসিতে লুকিয়েছিল হিংস্রতা, কিন্তু এই কোমলীয় হাসিতে যে চারুকে এতটা মোহনীয় লাগতে পারে তা সাজিদ ভাবতেও পারেনি। সাজিদ খুব সাবধানে চোখ সরিয়ে নিল। না, এই মেয়ের দিকে তাকানো যাবে না, তাকালেই সর্বনাশ। কিছুক্ষণের মাঝেই পুতুলকে বের করে আনা হলো। পুতুলের পরনে একটি গোলাপি ছড়ানো গাউন, মাথায় তাজ, হাতে গলায় বিভিন্ন গয়না। মেয়েটাকে আসলেই রাজকন্যা সিন্ড্রেলার মতো লাগছে। চুলগুলো রূপাঞ্জলের মতো সুন্দর। সাজিদই তাকে ঘর থেকে নিয়ে এসেছে। মেয়েটার চোখে মুখে খুশি উপচে পড়ছে। পুতুল চারুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। প্রত্যুত্তরে চারুও হাসলো। মেয়েটাকে আসলেই সুন্দর লাগে। পুতুল চারুর কাছে আসতে চাইলে তাকে আটকে দিল সাজিদ। মেয়েকে নিয়ে কোনো ঝুঁকি সে নিতে চায় না। চারু ঘরের এক কোনায় বসেছিল। তার পাশে এসে বসলেন নাজমা বেগম। চারু তাকে দেখে ভদ্রতার সূচক একটু হাসলো। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছে।
কয়দিন আর থাকবো বলো? আর ছেলে আর নাতিটাকে নিয়ে চিন্তা করতে করতে অর্ধেক অসুস্থতা তৈরি হয়ে যায় আমার। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। সেটার জন্য তোমার সাথে ঠিকমতো পরিচিত হওয়া গেল না। চারু চুপ করে রইল। ও বুঝতে পারছে না ওর কি বলা উচিত, কিংবা সাজিদি বা ওর মাকে কি বলেছে। চারুকে অবশ্য খুব একটা চিন্তা করতে হলো না। নাজমা বেগম আবার নিজেই বলল, শাড়িটা তোমাকে অনেক সুন্দর লাগছে মা। সাজিদের বাবা মারা যাওয়ার আগের দিন আমার জন্য নিয়ে এসেছিল এই শাড়িটা। বলেছিল তাকে যেন পরিয়ে দেখায়। তার মৃত্যুর পর আর এই শাড়িটা পরিনি। কে দেখবে বলো? উনি কিভাবে মারা গেলেন? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক। হঠাৎ করেই সব হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে শুনলাম তোমার বাবা মাও নাকি ইন্তেকাল করেছেন। তাদের খুন করা হয়েছে। আর তারপর সেই দুষ্কৃতকারীরা নাকি এখন তোমাকে টার্গেট করছে। তাই তোমাকে বাঁচানোর জন্য সাজিদের কাছে রাখতে বলা হয়েছে। চারু কোনো মতে মাথা ঝাঁকালো। সাজিদের পরিকল্পনা কিছুই জানে না চারু, তাই নাজমা বেগমের হ্যাঁতে হ্যাঁ মেলানোই শ্রেয় বলে মনে হলো। তোমার বাবা মা নেই ভেবেছিলাম তোমাকে সঙ্গ দেয়, নিজেদের কাছে রাখি, তাহলে তুমি কষ্ট ভুলে থাকবে। কিন্তু সাজিদকে দেখো, বারবার বলে দিয়েছে এইসব থানার কেস এইসবে যেন না ঢুকে, তোমার ক্ষতি হতে পারে। এখন তুমি হলে আমাদের বাড়ির আমানত, তোমার ক্ষতি তো মা হতে দিতে পারি না। চারু বুঝতে পারলো ভদ্রমহিলা খুব আন্তরিক। কেন যেন হঠাৎই মনোরমার কথা মনে পড়ে গেল। মনোরমা ভীতু ছিলেন, সমাজের মানুষকে ভয় করতেন, তাও ওদের দুই ভাই বোনকে খুব ভালোবাসতেন। প্রতিটি মাই সন্তানকে জীবন দিয়ে ভালোবাসে, বাবারা কেন বাসে না? কে বলেছে বাসে না? সাজিদ তো খুবই ভালোবাসে পুতুলকে। সাজিদ যতটা তার মেয়েকে ভালোবাসে, নাজিমুদ্দিনের কাছে কখনো চারু এতটা ভালোবাসা পাওয়া তো দূর, কল্পনাও করতে পারতো না। চাতক পাখির মতো একটু বাবার ভালোবাসা খুঁজে বেড়াতো। চারুর সাথে কথা বলতে দেখে সাজিদ তড়িঘড়ি করে নাজমা বেগমকে ডেকে নিয়ে গেল। চারু আবার একা হয়ে গেল। কিছুক্ষণের মাঝেই কেক কাটার পর্ব শেষ হলো। পুতুল সবাইকে কেক খাওয়ানো শেষ করে চারুর দিকে এগিয়ে এলো। মিষ্টি হেসে চারুকে কেক খাইয়ে দিল। পুতুলের হাত থেকে কেক নিয়ে চারুও ওকে খাইয়ে দিল। আন্টি, তুমি কি পারফিউম ব্যবহার করো? কত সুন্দর গন্ধ তোমার পারফিউমের। পারফিউম না মা, ছাদের উপর থাকা বেলি ফুলের গন্ধ এটা। বেলি ফুল? আমাকে দেবে বেলি ফুল? দেব না কেন? এইসব ফুল তো তোমারই। তুমি তোমার পাপার সাথে গিয়ে যত খুশি ফুল নিয়ে নেবে। পাপা তো আমাকে দেয় না ছাদে, তুমি নেবে? তোমার পাপা বকবে মা, তুমি তোমার পাপার সাথে এসে যতগুলো ইচ্ছে ফুল নিও। পুতুল কিছুটা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। চারু সব বুঝেও কোনো প্রতিক্রিয়া করলো না। মাথায় প্রতিক্রিয়া করার বাটনটা বোধহয় খারাপ হয়ে গেছে। সব কিছু স্বাভাবিক মনে হয়। এখন আর কান্না পায় না, হাসি আসে না, রাগ ওঠে না, কষ্ট হয় না। কি অদ্ভুত জীবন! চারু ঘর থেকে বেরিয়ে আসে বাগানের উদ্দেশ্যে। সেখানে তেমন ভালো লাগছে না। সকলেই অপরিচিত। বাগানের এক অংশে গিয়ে দেখলো পুতুলকে। সাথেই একটা লোক পুতুলকে চকলেটের প্রলোভন দেখাচ্ছে। পুতুল ঠিক বুঝে উঠতে পারছে না ওর কি করা উচিত। চারু সেদিকে এগিয়ে গেল। চারুকে দেখে ভড়কে গেল লোকটা। চারু তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটার দিকে তাকালো। চারুকে এভাবে তাকাতে দেখে লোকটা আবারও ঘাবড়ে গেল। শার্টের হাতা দিয়ে ঘাম মুছে একটু হাসার চেষ্টা করলো। চারু কঠিন মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে রইল পুতুলের পাশে। কে আপনি? চারুর এই সামান্য প্রশ্নে চমকে উঠল লোকটি, অথচ চারু চমকে যাওয়ার মতো কিছু বলেনি। চারু সন্দেহ আরো গভীর হলো। আমি পুতুলের মামা। আমি আমার ভাগ্নির সাথে দেখা করতে এসেছি। আপনি কে? আপনি পুতুলের মামা, তার কি প্রমাণ আছে? মা, তুমি কি এই লোকটাকে চিনো? পুতুল কিছুই বলল না। লোকটা একটু আত্মবিশ্বাস নিয়ে পুতুলকে কোলে তুলতে নিলেই চারু তার হাত ধরে আটকে ফেলে। আপনাকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আপনি কে যে আমি আপনাকে উত্তর দেব? আমি কে সেটা আপনার জানার প্রয়োজন নেই, তবে আপনি যে ভালো কেউ নন সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। বাজে কথা না বলে সরে যান। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। শুধু শুধু নিজের বিপদ টেনে আনবেন না। লোকটার কথা শুনে উচ্চ স্বরে হেসে উঠল চারু, ভয়ঙ্কর হাসি। চারুর হাসির শব্দ লোকটার গায়ের লোম দাঁড়িয়ে গেল। শুকনো একটা ঢোক গিলে গলায় জোর আনার চেষ্টা করে দেখুন, বলল, আপনি ভালো করছেন না। পুতুল আমার ভগ্নী, ওকে আমার কাছে আসতে দিন। সম্পত্তির লোভে বুঝি ভাগ্নিকে এতদিন পরে মনে পড়লো?
চারু আন্দাজে কথাটা বললেও লোকটার চোখে মুখে ভীতি প্রদর্শিত হলো। এমন সময়েই সাজিদকে ছুটে বাইরে আসতে দেখা গেল। সম্ভবত পুতুলকে খুঁজতেই এসেছে। লোকটাকে দেখেই সাজিদ স্তব্ধ হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। পরক্ষণেই আবার চিৎকার করে জিজ্ঞেস করলো, এইখানে কেন এসেছিস তুই? কি চাস আমার মেয়ের কাছে? সাজিদের চিৎকারে ভড়কে গেল লোকটা। তবে চারু নির্ভয়ে উত্তর দিল, এই লোকটিকে পুতুলকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের কাছে নিতে চেয়েছিল। আগুনে ঘি ঢালার জন্য এই কথাটুকুই যথেষ্ট ছিল। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। রেডি হয়ে নিন চারুলতা, আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। সাজিদ ভেবেছিল চারু জিজ্ঞেস করবে কোথায় যেতে হবে। তবে সাজিদকে ভুল প্রমাণ করে দিয়ে চারু এ সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলো না। মেয়েটাকে আজও ঠিক বুঝে উঠতে পারল না সাজিদ। সে চারুলতাকে একটা বোরখা দিল, যেন চারুকে কেউ চিনতে না পারে। চারু কিছু না বলেই সেটা নিয়ে নিল। গাড়ি বের করছি আমি, আপনি তৈরি হয়ে আসুন। চারু সাজিদের কথার কোনো প্রত্যুত্তর করলো না। চুপচাপ বোরকা পরিধান করে নিচে নেমে গেল, যেখানে সাজিদ তার জন্য অপেক্ষায় আছে। চারু নিচে নেমে গাড়িতে গিয়ে বসে পড়ল। আপনার কৌতূহল হচ্ছে না আমরা কোথায় যাচ্ছি? অনুভূতিরা এখন মৃত, তাই এসব ছোটখাটো বিষয় আর কৌতূহল জাগে না। বাহ, মাত্র 19 বছর বয়সেই অনুভূতিহীন হয়ে গেলেন। এটা তো অনুভূতি জন্মানোর বয়স। আর 5টা সাধারণ মেয়ের মতো হলে সম্ভবত এই সময়টাতে অনুভূতি জাগত। 5টা সাধারণ মেয়ের মতো বাঁচতে চান? আমি চাইলেও আমার জীবন আর কখনো স্বাভাবিক হয়ে যাবে না। আমার ভয়ানক অতীত বারবার সামনে চলে আসবে। তাছাড়া বেঁচে থাকার অনুভূতিটাও এখন আর তীব্র নয়, সবকিছুই খাপছাড়া মনে হয়। এত শক্ত হবেন না চারুলতা, জীবন এখনো শেষ হয়নি। খুব শীঘ্রই হবে। 5টা খুন করে জেল পালিয়ে যদি আরও একটা খুন করি, তাহলে তো অচিরেই আমার ফাঁসি অনিবার্য। আপনার কথাবার্তার ধরন খুব গম্ভীর। বয়সের তুলনায় অধিক ম্যাচুরিটি আপনার মাঝে। বয়স দিয়ে সবসময় সবকিছু হিসেব করা যায় না মিস্টার SI। তার সর্বোৎকৃষ্ট উদাহরণ আপনি। চারু কিছু না বলে রহস্যময়ী একটা হাসি দিল। কে জানে কতটা রহস্য এই মানবীকে ঘিরে আছে। সেই রহস্যের চাদর কবে ভেদ হবে। আপনার কলিগরা কাল পার্টিতে এলো না? জেলে যেতে ইচ্ছে হয়েছে নাকি তাদের খোঁজ করছেন? আপনার জুনিয়রকে আমার বিরিয়ানি রান্না করে খাওয়ানোর ছিল। আপনি ইমেলের পিছনে কেন পড়েছেন বলুন তো? বেচারা খুবই ইনোসেন্ট। আজকাল সরলতার ভাত নেই। যে সয় তাকে আর অনেক কিছু সহ্য করতে হয়। সে এখনো যোগ্য পুলিশ অফিসার হয়ে উঠতে পারেনি। সে যোগ্য নাকি অযোগ্য সেটা ঠিক করার যোগ্যতা এখনো আপনার হয়ে ওঠেনি চারুলতা। নিজের সীমায় থাকুন। আমার সীমা অনেক আগেই আমি অতিক্রম করে ফেলেছি। এখন কারো সাধ্য নেই আমাকে আবার সেই সীমারেখার গণ্ডিতে আবদ্ধ করার। এতটা বেপরোয়া হবেন না চারুলতা, সামনে সারা জীবন পড়ে আছে। আমার জীবন তো শুধুমাত্র আর কয়েকটা দিন, তারপর আমার ফাঁসি হবে আমি নিশ্চিত। কিন্তু তার আগে আমি তাকে হত্যা করে যেতে চাই। আরও হাজারো চারুলতার জীবন রক্ষা করতে চাই। আমার প্রতিশোধের আগুনে তাকে জ্বালাতে চাই। সাজিদ চারুকে নিয়ে গেল তার কলেজে। চারু কলেজ দেখেও কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। খুব স্বাভাবিকভাবে বলল, এখানে কেন এসেছি আমরা? সামনেই আমার পরীক্ষা, পড়াশোনা শুরু করে দেওয়া উচিত আপনার। কি হবে পড়াশোনা করে? আমি তো এমনিতেই মরে যাব। আপনার কাছে আমি এমন উত্তর আশা করিনি চারুলতা। আপনাকে আমি খুবই প্রাণবন্ত মনে করেছিলাম। আমি ভাবতাম আপনি শেখার জন্য পড়াশোনা করেন। জীবনের শেষ কয়টা দিন যদি শিক্ষা অর্জন করে কাটানো যায় তাহলে ক্ষতি কি? চারু উত্তর দেয় না। নিজেকে কেমন যেন শক্ত কোনো এক আবরণীতে ঢেকে ফেলেছে সে। আপনার জীবনের উদ্দেশ্য কি চারুলতা? আমার মৃত্যুর আগে ওই পিশাচটাকে খুন করা। এমন উদ্দেশ্য নয়, আমি বলতে চাইছি অনেকেরই তো ইচ্ছে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার ইত্যাদি হওয়ার। আগে ইচ্ছে ছিল ডক্টর হব। এখন আর সেই স্বপ্ন দেখি না। বাঁচবই বা কদিন। অবশ্য স্বপ্ন দেখতে ক্ষতি কি? স্বপ্ন তো সবাই দেখে। তবে আমার চোখে এখন আর কোনো স্বপ্ন আসে না। স্বপ্নও আমাকে ফাঁকি দিয়ে আমার সাথে লুকোচুরি খেলে। ঘুমালেও স্বপ্ন আসে না, জেগে থাকলেও আসে না। আপনার কথাবার্তায় আপনাকে বেশ ডিপ্রেসড মনে হয় চারুলতা। আমি মানুষটাই এমন হয়ে গেছি বুঝলেন। কেন যেন আর অনুভূতি কাজ করে না। শিয়াবের প্রতিও না? অনুভূতিটা প্রায় ঝিমিয়ে এসেছে।
তবে তার প্রতি অনুভূতি না আনতে চাইলেও আমি অনুভূতি চাই। প্রতিহিংসা ছাড়াও অন্যান্য অনুভূতি আমার প্রয়োজন। মৃত্যুর আগে কিছু মানুষকে আমি ভালোবাসতে চাই। আমার ভাইকে ভালোবাসতে চাই, লতাকে ভালোবাসতে চাই, শাওন ভাইকে একটু ভালোবাসতে চাই। এই মানুষটা সারা জীবন শুধু আমাকে দিয়েই গেল, তারও কিছু প্রাপ্য। শিহাবের প্রতি অনুভূতিহীন হতে চাই। আমি তো ভালোবাসেন না। খুব চেষ্টা করি, ভালোবাসাটা আসে না। শিহাবকে ছেড়ে শাওনকে কেন ভালোবাসতে চান? শাওন তো আর নেই। শিহাবের সাথে ভালোবাসা পরিণত পাওয়ার সম্ভাবনা থাকলেও শাওনের সাথে তো সেই সম্ভাবনা শূন্য। এই জীবনে কাউকে জড়াতে চাই না, তাই শাওন ভাই সর্বসেরা। সে মৃত্যুর আগেও আমার কাছে শুধু একটু ভালোবাসা চেয়েছে, কিন্তু আমি এতটাই অনুভূতিহীন হয়ে গেছি যে আমি চেয়েও তাকে ভালোবাসতে পারিনি। তাকে ভালোবাসার ইচ্ছে ছেড়ে দিন, শিহাবকে ভালোবাসুন। আমি না হয় আপনাকে আইনের হাতে তুলে দিব না, সুন্দর মতো বেঁচে থাকবেন। আপনার সুখে থাকার অধিকার আছে চারুলতা। আমি মানুষটাই কষ্টের সাগরের মতো। আমাদের বিলীন হতে চাইলে যে সব সুখের আশা ত্যাগ করে দুঃখের সাগরে বিলীন হতে হবে। শিহাব তো পেয়েই আসছে, এত বছর যাবৎ সেই কষ্ট বিলীন হয়েছে আপনাতে। আমাদের বিলীন হলেই বিলীন হওয়া যায় না। কষ্টের সমুদ্রে জাহাজ ফেরানো এত সহজ নয়, দক্ষ নাবিক হতে হয়। মাত্র 34 বছর বয়সে এত বড় একটা ব্যবসা নিজ হাতে সামলানো ছেলেটির মতো শক্ত একজন ছেলের প্রতি রাতে বালিশ ভেজে অশ্রু জলে। প্রতিনিয়ত অপেক্ষা করে যায় তার স্বর্ণলতার জন্য। এই বুঝি একবার এলো, তাকে জড়িয়ে ধরলো, অনেক বেশি ভালোবাসা নিয়ে তার মনে সর্বস্ব দখল করে দিয়ে দিল তাকে। কিন্তু এমন হয় না, স্বর্ণলতা আসেও না, তাকে ভালোবাসে না। চাতক পাখির মতো খুঁজে বেড়ায় একটু ভালোবাসা, কিন্তু তার ভালোবাসার ঝুড়ি সে সম্পূর্ণই অন্য কারোর নামে করে দিয়েছে। ভালোবাসার ঝুড়ি শিহাবের নামে নেই। এর চেয়েও বেশি কষ্ট হয় যখন শিহাবের মনে হয় সেই ঝুড়িটা অন্য কারোর নামে। সেই ভালোবাসার ঝুড়িটা কি একমাত্র শিহাবের হতে পারতো না? উত্তর মেলে না। নিস্তব্ধ রাত ছাপিয়ে নতুন ভোরের উদয় হয়, কিন্তু শিহাবের অপেক্ষার প্রহর কাটে না। তার জীবনে ভোর হয় না, তার স্বর্ণলতা ফিরে আসে না। কি বিষণ্ণ লাগে সবকিছু। বাড়ির সাথে সকল সম্পর্ক অনেক আগেই শেষ করেছে, কিন্তু আজও সব শেষ হয়নি। বাড়ির প্রতিটি মানুষ এখনো ভালোবেসে অপেক্ষা করে যায় তার জন্য। এতগুলো মানুষের ভালোবাসা পায়ে ঠেলা সম্ভব হয় না শিহাবের পক্ষে। তাই আজ প্রায় 2 বছর পর বাড়ি ফিরে এসেছে শিহাব। তবে বাড়িতে এসেই দরজায় খিল দিয়েছে। কারোর সাথেই কথা বলতে আর ভালো লাগছে না। অনেক দিন পর শিহাব এগিয়ে এলো সেই ড্রয়ারের সামনে। মাঝে পেরিয়ে গেছে 4টা বছর, কিন্তু এই ড্রয়ারটা খোলা হয়নি। তালা খুলতে কিছুটা ঝামেলা হলো। 4 বছর যাবৎ অকেজো হয়ে আছে এটি। তবে তালা খুলতেই বেরিয়ে এলো 4 বছর আগের কিশোরী চারুর সেই চিত্র, যা নিজের হাতে অঙ্কন করেছিল শিহাব। কচি কিশলয়ের মতো মুখখানি, কি কোমল। এই ছবিটা শিহাব তখন এঁকেছিল যখন চারুর বয়স 15। লজ্জাজনক ঘটনা তখন ঘটেছিল যখন চারুর সামনে ধরা পড়ে গেল। শিহাব যে কেমন অস্বস্তির মাঝে পড়েছিল সেটা শুধু সে নিজেই জানে। খুব কষ্টে নিজেকে তখন শক্ত রেখেছিল। যে চিত্রকর্মটি শিহাব চারুকে জড়িয়ে ধরে রেখেছে সেটা দেখে অবাক নেত্রে চারু তাকিয়েছিল শিহাবের দিকে। শিহাবের ইচ্ছে হচ্ছিল, কি যে ইচ্ছে হচ্ছিল তা শিহাব নিজেও ধরতে পারেনি। কতদিন পর এই পুরনো স্মৃতিরা আবার মাথায় এসে হানা দিল। চারুর সাথে কাটানো এক মুহূর্ত শিহাব ভুলে যেতে পারে না। কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলে যত না আনন্দ হয়, না পেলে তার চেয়েও বেশি কষ্ট হয়। পাওয়ার আনন্দ কিছুদিনের হলেও না পাওয়ার বেদনাটা সারা জীবনের। শিহাব এখনো ভেবে পায় না সে বেঁচে আছে কিভাবে। স্বর্ণলতা বিহীন শিহাবের অস্তিত্ব না থাকুক। দরজায় কড়া নাড়ার আওয়াজে শিহাবের ভ্রুযুগল কুঞ্চিত হলো। কে? ভাইয়া, আমি বড় চাচি তোমারে নিচে যাইতে কইছে। আমার ক্লান্তি লাগছে, মাকে গিয়ে বলো আমি এখন নিচে আসতে পারবো না। আসো, ভাত খাইয়ে যাও, খাওয়ানোর জন্য ডাকছে। তুমি না খাইলে বড় চাচিও খাইবো না। শিহাব জানে এখন কথা বাড়িয়ে লাভ নেই। জমিদার গিন্নি বড্ড জেদি। আপনার কাছে আমি আরো একবার কৃতজ্ঞতা চারুলতা। কেন? কাল রাতে সাইফুল এসেছিল পুতুলকে নিতে। সাইমার ভাই ছিল সে। আপনি সঠিক সময় না পৌঁছালে সম্ভবত আমার মেয়েটাকে আমি আর পেতাম না।
পুতুল কি তাকে চিনতো? কয়েকবার ছবি দেখেছিল, তবে জ্ঞান হওয়ার পর সরাসরি দেখা হয়নি। তাই সম্ভবত সে কনফিউশনে ছিল। চারুলতা, আপনি কিছু মনে করবেন না। আমি পুতুলকে আপনার কাছে মিশতে দিচ্ছি না বলে আসলে মেয়েটাকে আমি খুবই ভালোবাসি। কোনো ঝুঁকি নিতে ইচ্ছে হয় না। আপনার অতীত তো আপনি জানেনই। সত্যি বলতে খুবই চিন্তায় থাকি আমি। আপনার কি মনে হয় আমি আপনার মেয়েকে খেয়ে ফেলবো? মনে করাটা কি খুব ভুল হবে? সম্ভবত না। তবে কালকের পর অধিকাংশই সেই ভয় আমার কেটে গেছে। আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন। আমি আবারও কৃতজ্ঞ আপনার কাছে। আপনি পুতুলকে খুব ভালোবাসেন, তাই না? হুম, প্রতিটা বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা। একজন বাবা সবচেয়ে বেশি তার মেয়েদের ভালোবাসেন। আমি কেন বাবার ভালোবাসা পেলাম না বলতে পারেন? পেলে হয়তো আমার জীবনটা এমন হতো না। সুন্দর একটা জীবন পেতাম আমি। সৃষ্টিকর্তা হয়তো আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছেন। আর ভালো কিছু চাই না আমি। আমি শুধু তাকে খুন করতে চাই। চারপাশে প্রচন্ড বাতাস। ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে আছে সাজিদ আর চারু। ইতিমধ্যেই পরিবেশ ভারী হয়ে এসেছে। পরিবেশ স্বাভাবিক করার জন্যই সাজিদ বলে উঠল, দেখুন তো জায়গাটা চিনতে পারছেন কিনা? আমি আগে কখনো এখানে আসিনি। গেস করার চেষ্টা করুন। পারছি না। আচ্ছা, সহজ করে দিচ্ছি। বলুন তো ব্রিজের নিচ দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে? নদীর নাম সম্পর্কে আমার তেমন ধারণা নেই। কবির ভাষায় 13শত নদীর দেশ বাংলাদেশ। তার মধ্যে হাতে গোনা 12-13টা নদীর নাম আমি বলতে পারবো। কবির ভাষায় 1300 নদীর কথা উল্লেখ হলেও বর্তমান বাংলাদেশে কিন্তু প্রায় 900+ নদী আছে। যাই হোক, আপনি যেই কারো 13টা নদীর নাম জানেন, তাদের মধ্যে একটা নদী এটা। আপনি কিভাবে জানলেন এই নদী আমার 12-13টা নদীর নামের লিস্টে আছে? জানি আপনার পাঠ্য বই অনেকবার নদীটির নাম এসেছে। চারু একবার ব্রিজ থেকে নিচের দিকে তাকালো। খুব বেশি উঁচু না হলেও নিচু বলা যাবে না ব্রিজটাকে। নদীর পানি মনে হচ্ছে খুবই কালো এবং বাতাসে দুর্গন্ধ ভেসে আসছে। চারু মুখে বাঁকা তির্যক হাসি ফুটে উঠল। এইটা বুড়িগঙ্গা নদী। ঠিক ধরেছেন, বলেছিলাম না আপনার জানা নদী নামে এই নদীটা আছে। পাঠ্য বইয়ের নামটা দেখতে দেখতে অনেকবার বুড়িগঙ্গা নদীটি দেখতে ইচ্ছে হয়েছিল। কতবার পড়েছি এই নামটি। বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। বর্তমানে বুড়িগঙ্গা নদী দূষিত হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। নৌকায় উঠবেন নাকি? না। কেন, সাঁতার জানেন? মেয়েরা তো শুনেছি নৌকায় চড়ে ভাব দেখানোর জন্য পাগল থাকে। আমার বেড়ে ওঠা গ্রামাঞ্চলে নদী, খাল, বিল, পুকুর এইসব হামেশাই দেখে এসেছি। নৌকায় চড়াও কম হয়নি, সাঁতারও কেটেছি প্রচুর। আর বাকি রইল ভাব। ভাব জিনিসটা কি সেটাই আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। বাহ, বাদ দিন, বাসায় যাওয়া যাক। আর একটু থাকি। সাজিদ উত্তর দিল না, তবে নিজেও দাঁড়িয়ে থাকলো। এটা মন্য সম্মতির লক্ষণ। চারু মুচকি হেসে তাকিয়ে রইল নদীর দিকে। কতদিন পর নিজের ভিতরে গভীর আবেগ অনুভূত হচ্ছে। অনুভূতিটা মন্দ না। সাজিদ অবাক হয়ে প্রথমবারের মতো লক্ষ্য করলো আবেগ। আবেগ অনুভূতি, চারুর গভীর আবেগ। সাজিদ অবাক হয়ে প্রথমবারের মতো লক্ষ্য করলো আবেগ অনুভূতিহীন চারুর গভীর আবেগ। চারুর অতীতের কথা ভেবে সাজিদের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেয়েটা এখনো সম্পূর্ণ অনুভূতিহীন হয়ে যায়নি। একটু ভালোবাসা দিলেই আবার তাকে প্রাণবন্ত করে তোলা সম্ভব। চারুলতার সাথে যা হয়েছে তার জন্য চারুলতা দায়ী ছিল না। তবে এর শাস্তি কেন ওকে পেতে হবে? না, এইটা অন্যায় হবে মেয়েটার সাথে। তার একটু সুখে থাকার, একটু ভালো থাকার অধিকার আছে। মা, আমি বিয়ে করতে পারবো না মা। দয়া করে আমাকে জোর করো না। কেন পারবি না? ওই মাইয়ারে সারা যখন থাকতেই পারবি না, তো বিয়া ভাঙছিলি কেন? আমি নিরুপায় ছিলাম মা, বিশ্বাস করো। আমার কাছে যদি তখন একটুও সুযোগ থাকতো, আমি তাকে আমার করে নিতাম। যা হওয়ার হইছে বাপ, ওরে ভুইলা জীবনটা আবার নতুন কইরা শুরু কর। তাছাড়া ওর তো বিয়া হইয়া গেছে, এতদিনে মনে হয় বাচ্চা কাচ্চাও হইয়া গেছে। ও তো তোর জন্য থাইমা নাই, তুই কেন ওর জন্য থাইমা থাকবি? শিহাব নিজের চোখ বন্ধ করে নিল। তার স্বর্ণলতার বাচ্চা হয়েছে এই কথাটা সে কিছুতেই মানতে পারছে না। কলিজা ছিঁড়ে যাচ্ছে। শিহাবের স্বর্ণলতার গায়ে অন্য কারো স্পর্শ,
অন্য কারোর ভালোবাসার চিহ্ন হিসাবে তার বাচ্চা, এটা সে কিভাবে মেনে নেবে? আজ তার একটা ভুলের জন্য সব হারিয়ে যেতে চলেছে। সেদিন যে সুখের আশায় ও চারুকে ছেড়ে দিয়েছিল, চারু সে সুখের স্পর্শ অবধি পেল না। শিহাব যদি ছেড়েই দিয়েছিল তাহলে ওকে পাওয়ার কথা ছিল শাওনের সাথে সুখে থাকার জন্যই তো শিহাব ওকে ছেড়েছিল। তবে কেন মধ্যবয়সী জামাল হোসেনের সাথে তার বিয়ে হলো? সেখানে কি আদৌ সুখী আছে শিহাবের স্বর্ণলতা? তোর লগে তো সারুর কোনোদিন সম্পর্কই আসছিল না বা একটুখানি সময় দেখা, তুই কেন রে ছাড়তে পারতাছস না?